আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ধরা যাক 7 নম্বর এক্সাম্পল। এর আগে 6 নম্বর এক্সাম্পলে আমরা দেখেছি যদি একটা মেট্রিক আমাদের থাকে, কোনো একটা নন এমটি সেটের উপর আমরা যদি একটা মেট্রিক ডিফাইন করতে পারি, তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে ইনফাইনাইট নাম্বার অফ মেট্রিক ডিফাইন করা যায়। কিভাবে? যে ডি অন এক্স ওয়াই কে আমরা যদি ডি এক্স ওয়াই ডিভাইডেড 1 + d xy দিয়ে ডিফাইন করি, তাহলে সেটা একটা মেট্রিক হয়। এরকম ভাবে D2 D3 D4 এগুলা ডিফাইন করতে পারি। তো আজকে আমাদের পড়াশোনা শুরু 7 নম্বর পেজ থেকে। তো আমি তোমাদের গ্রুপে যেটা পোস্ট দিব, এর আগে এতক্ষণ যেসব কথাবার্তা বললাম এটুকু কেটে দিব। 7 নম্বর পেজ থেকে, এখান থেকে স্টার্ট আর কি। তো ধরা যাক এক্স হচ্ছে তোমার 0 টু ইনফিনিটি, জিরোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর কি। এটা আমরা একটা আহ, কি বলবো, এক্স মানে একটা নন এমটি সেট ধরে নিলাম, নন নেগেটিভ রিয়াল নাম্বার আমরা বলতে পারি। হ্যাঁ, এবং আমরা একটা মেট্রিক ডিফাইন করছি ডি এক্স ক্রস এক্স থেকে জিরো সহ ইনফিনিটিতে। হম সেটা কিভাবে? যে ডি অফ এক্স ওয়াই সমান হচ্ছে লগ ওয়াই ওভার এক্স। আচ্ছা, এখানে জিরো বাদ দেওয়া হয়েছে কারণ কি? এক্স থেকে জিরো বাদ দেওয়া হয়েছে কারণ লগ জিরোর মান আনডিফাইন্ড। ওকে, কিন্তু লগ ওয়ান এর মান আমরা জানি। লগ ওয়ান এর মান কত? লগ ওয়ান এর মান কিন্তু জিরো। তাহলে ওয়াই আর এক্স দুটোর মানে যদি সমান সমান ধরা হয় 2/2, তাহলে কিন্তু লগ অন হবে, সেটার মান জিরো আসবে। আর আদারওয়াইজ একটা পজিটিভ নাম্বার আসবে। তো এইটা কিন্তু একটা মেট্রিকের যত প্রপার্টি আছে ওই 3টা প্রপার্টি স্যাটিসফাই করে। হুম তারপরে ধরো আর এন যদি বলি আমরা, আর এন মানে হচ্ছে আর কে মানে রিয়েল নাম্বারকে এন টাইমস কার্টেসিয়ান প্রোডাক্ট যদি করি, তাহলে এটার এক একটা উপাদান হবে দেখতে ধরো আহ একটা এন টাপল, মানে x1 x2 x3 আপ টু xn এইরকম টাইপের আর কি। তো সেই আর এন এর উপরেও আমরা একটা মেট্রিক ডিফাইন করতে পারি এইভাবে যে ধরো ডি অফ এক্স ওয়াই, এক্স এ কয়টা কম্পোনেন্ট আছে, মানে কোঅর্ডিনেট আছে, এক্স এ এন সংখ্যক কোঅর্ডিনেট আছে, ওয়াই এর এন সংখ্যক কোঅর্ডিনেট আছে। এই যেরকম ধরো এক্স সমান x1 x2 আপ টু xn, ওয়াই সমান হচ্ছে y1 y2 আপ টু yn। হ্যাঁ, এগুলো আর এন এর মেম্বার। তো এদের ভিতরে মেট্রিকটা আমরা ডিফাইন করছি যে ইউক্লিডিয়ান মেট্রিক আমরা জানি যে ভুজদ্বয়ের অন্তর তার বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তর তার বর্গ তার স্কোয়ার রুট। তো এখানে তো তোমার অনেকগুলো আছে কোঅর্ডিনেট, 1 2 3 4 এরকম এন সংখ্যক। তো সবগুলো ডিফারেন্সের উপর স্কোয়ার করে সাম করব, তার স্কোয়ার রুট নেব, তাহলে এটা একটা মেট্রিক হয়। এই মেট্রিকে ইউজুয়াল মেট্রিক বা ইউক্লিডিয়ান মেট্রিক বলে। হ্যাঁ, আর এন এর উপর সি এর উপরেও আমরা এরকম ডিফাইন করতে পারি। সিটা হচ্ছে দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস। এটার উপরেও আমরা এই জাস্ট মডুলাস দিয়ে, যে এক্স আর ওয়াই এর তফাৎ যেটা, তার মডুলাস দিয়ে আমরা এটা ডিফাইন করতে পারি। তারপরে এটা কিন্তু সি এর উপর একটা মেট্রিক হয়। আবার ধরো ফাংশন স্পেস, যে C01, এটা 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 হচ্ছে এই নোটেশনটা মিন করে যে 0 1 এইটা আর ওপর, মানে 0 1 এই ক্লোজড ইন্টারভ্যালের উপর আর কি, মানে এটা ডোমেন আর কি, ধরে রিয়েল নাম্বারের উপরে যত তোমার হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করা যায়, সকল কন্টিনিউয়াস ফাংশনের কালেকশন। কন্টিনিউয়াস ফাংশন কি? এটা আমরা ফার্স্ট ইয়ারে শিখে আসছি। হ্যাঁ, যে যে ফাংশন গুলো আর কি তোমার কি হবে, যে লিমিট এক্সিস্ট করবে এবং তোমার হচ্ছে যে ফাংশনাল ভ্যালুর সাথে সেটা সমান হবে। যদি প্রত্যেকটা পয়েন্টেই হয় তাহলে আমরা বলি যে ফাংশনটা ওই ডোমেনের উপরে আর কি কন্টিনিউয়াস। তো এই কন্টিনিউয়াস ফাংশন আবার আরো বিভিন্ন ভাবে আমরা ওপেন সেটের মাধ্যমে ডিফাইন করতে পারবো, পরবর্তীতে দেখবো আর কি। তো 0 1 ক্লোজড ইন্টারভ্যালের উপর যতগুলো কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করা যাবে তার কালেকশনটাকে যদি আমরা সি মনে করি, বা C01 যদি মনে করি, তো এই কন্টিনিউয়াস ফাংশনদের মধ্যেও আমরা একটা ডিস্টেন্স ফাংশন ডিফাইন করতে পারি। ধরে নিলাম যে এক্সটা তোমার সেই C01 মানে কন্টিনিউয়াস ফাংশনের কালেকশন। এখন যে সেটটা নিয়ে কাজ করছি সেই সেটটার ভিতরে এক একটা উপাদান হচ্ছে এক একটা করে ফাংশন। কি ফাংশন? কন্টিনিউয়াস ফাংশন। তো এই মানে তোমার কন্টিনিউয়াস ফাংশনদের মধ্যেও কিন্তু আমরা মেট্রিক ডিফাইন করতে পারি। তো বলতে পারো যে এগুলো আমাদের দরকার কোথায়? বাস্তব জীবনে এগুলোর খুবই প্রয়োগ আছে। বিশেষ করে ধরো
আহ, যে আমি এখন যদি বলি বায়ো ইনফরমেটিক্সে, যে ধরো দুটো ডিএনএ, ইতিপূর্বেও বলেছিলাম যে দুটো ডিএনএ গুলোকে আসলে ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। দুটো ডিএনএ যদি তুলনা করতে হয়, সিমিলারিটি মেজার করতে হয়, বা ওদের অ্যানালাইসিস করতে হয়, তাহলে ওইখানে আমাদের একটা মেট্রিক লাগবে আর কি। হ্যাঁ, তো সেই আহ, সেই ফাংশন স্পেসেও আমাদের মেট্রিকের ধারণাটা দরকার। তো সেটা আমরা কিভাবে করতে পারি, যে তোমার ধরো এরকম ডি অন এফ জি, যদি এরকম ভাবে দিই আমরা 0 to 1 ইন্টিগ্রেশন এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ডিএক্স। তো এটা ইন্টিগ্রেশনও আমরা জানি, তো ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে তোমার হচ্ছে কি বলবো, এই এটা মানে সেই মেট্রিক আর কি। তো এটা প্রমাণ করা যায় যে এটা মেট্রিকের সকল শর্ত মানে। হ্যাঁ, আর এখানে যেহেতু অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে নেওয়া হয়েছে, সুতরাং কখনোই আমাদের এই নেগেটিভ আসবে না, বরং জিরো আসতে পারে। তো তোমার এইটা তোমার হচ্ছে যে একটা মেট্রিক হয় আর কি। হ্যাঁ, সেটা প্রমাণ করিনি আমরা, কিন্তু করা যায়। সুতরাং ফাংশন স্পেসও মেট্রিক স্পেস হয়। তারপর আমরা আরো কিছু মেট্রিক দেখি এবং সেগুলোর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এই তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ডি1টা আমরা যে মেট্রিক দিয়েছিলাম সেটা দিয়েছিলাম যে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স তার ইন্টিগ্রেশন 0 to 1 এই ইন্টারভ্যালের উপর। এটা যদি আমি সুপ দিয়ে ডিফাইন করি, সুপ মানে সুপ্রিমাম। হ্যাঁ, এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স এটা তো একটা রিয়েল নাম্বার হবে, তার মড দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে আর কি, সেটা অবশ্যই একটা রিয়েল ভ্যালু পাওয়া যাবে। তো এই এই যে সেট পাবো, সেই সেটের ভিতরে যে সুপ্রিমাম, সেই সুপ্রিমামটাকে আমরা বলছি যে তার হচ্ছে যে মেট্রিক। এটা একটা মেট্রিক হয়। যদি এটা মেট্রিক হয় তাহলে এটা জিওমেট্রিক্যালি আসলে এটা কি কি মিন করে সেটা আমরা দেখি। ধরো ডি1 যেটা দিয়েছিলাম ইন্টিগ্রেশন, তো এফ আর জি এর তফাতের ইন্টিগ্রেশন করলে কি হয় আসলে, যে এফ ফাংশন আর জি ফাংশন দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, হ্যাঁ, সেই ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা ফার্স্ট ইয়ারে শিখে আসছি। মানে এই ক্ষেত্রফলটা আর কি, এটা কখনোই নেগেটিভ হবে না, এই অংশটুকু দিয়ে মেট্রিক বোঝায় আর কি। হ্যাঁ, আর যখন আমরা এই এই সুপ ফাংশন নিচ্ছি এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স এর মধ্যে সর্বোচ্চ ভার্টিক্যাল গ্যাপ যেটা, সেটাই হচ্ছে আমাদের মেট্রিক। যেমন ধরো এফ আর জি যদি এরকম হয়, তাহলে এদের মধ্যে এখানে ভার্টিক্যাল গ্যাপ এটা, এখানে এটা, এখানে এটা, তো ভার্টিক্যাল গ্যাপ যত আছে তাদের ভিতরে যেটা ম্যাক্সিমাম সবচেয়ে বড়, সেটাই হবে আমাদের এই মেট্রিক আর কি। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের টপিক, যেটা কিনা পরীক্ষায় আসে আর কি, যে নেইবারহুড আর কি, ডিফাইন নেইবারহুড অফ এ পয়েন্ট। মেট্রিক স্পেস, মেট্রিক স্পেসের একটা পয়েন্টে নেইবারহুডকে ডিফাইন করতে বলা হয়। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। নেইবারহুডের ধারণা না থাকলে আসলে খুবই মুশকিল হয়ে পড়বে অ্যানালাইসিস বুঝতে পারা আর কি। হ্যাঁ, যখন আমার একটা ডিস্টেন্স ফাংশন আছে, মানে একটা মেট্রিক স্পেসে যখন আমার ডিস্টেন্সের ধারণা আছে, তখন আমি সেখানে একটা মেট্রিকও ডিফাইন করতে পারি, মানে সরি, একটা নেইবারহুডও ডিফাইন করতে পারি। নেইবারহুড মানে আমরা জানি যে প্রতিবেশী, তাই না? তো এখানে ধরো আমাদের ইসলাম ধর্ম মতে আমরা বলি আশেপাশে একবারে 40 বাড়ি পর্যন্ত প্রতিবেশী আর কি। তো এখানে এখানে প্রতিবেশী ওইরকমই, তো প্রতিবেশীর জন্য একটা ডিস্টেন্স দিয়ে দেওয়া হয়, মানে তুমি কত দূর পর্যন্ত প্রতিবেশী নিতে চাচ্ছ। ধরা যাক আমাদের কি বলে যে হবিবুর মাঠ তো আমাদের ডিপার্টমেন্ট থেকে সবচেয়ে কাছে আর কি। হবিবুর মাঠের মাঝখানে একটা গরু ঘাস খাওয়ার জন্য একটা খুঁটা, খুঁটা বোঝো তো নাকি, যেটা আমরা একটা দড়ির মাথা বেঁধে রাখি, সেটা পুঁতে দেই আর কি। হ্যাঁ, তো একটা খুঁটা পুঁতে দিলাম এবং দড়ির যে দৈর্ঘ্য দিলাম সেই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার আর আর মানে 5 মিটার। তাহলে ওই গরুটা কত দূর পর্যন্ত ঘাস খেতে পারবে? কেউ বলতে পারবা? আমার কথা বুঝতে পারোনি নাকি? চারিদিকে 2 পাই আর পর্যন্ত যাইতে পারবে।
মানে আমি ধরো 5 মিটার বলেছি আর কি। হ্যাঁ, তাহলে কত দূর পর্যন্ত ঘাস খেতে পারবে? গরুর একটা খুঁটা পুঁতে দিয়েছি এবং তার গলায় দড়ি বেঁধে দিয়েছি, দড়িটার দৈর্ঘ্য 5 মিটার। সবাই শুনতে পাচ্ছ আমাকে? স্যার 5 মিনিটে বাসার নিয়ে যে স্যার বৃত্তটা হয় তার মধ্যে খেতে পারবে। গুড গুড গুড। কে এটা বলেছো? কি নাম তোমার? স্যার শান্তনু দাস। আসসালামু আলাইকুম স্যার। তাহলে 5 মিটার ব্যাসার্ধ ধরে আমরা যে বৃত্তটা আঁকবো, সেই বৃত্তটার ভিতরের অংশ ঘাস খেতে পারবে, তাই না? নাকি? জি স্যার। এই এই ধরো গরু যে যতদূর পর্যন্ত ঘাস খেতে পারছে সেই বাউন্ডারিটা বাদে, মানে একদম বাউন্ডারি লাইনটা বাদ দিয়ে ভিতরের যে ঘাসগুলো আছে বা যে পয়েন্ট গুলো আছে আমরা বলছি আর কি, ভিতরে যারা আছে তাদের যে কালেকশন সেটাকেই আমরা নেইবারহুড বলছি। ধরো সেই খুঁটা যে পয়েন্টে আমি দিয়েছি, ধরা যাক এটা আমার সেই ধরো মাঠ, মাঠটার নাম ধরা যাক এক্স, ঠিক আছে? এর ভিতরে গরুর ফুটা যে পয়েন্টে দিলাম সেটার নাম দেওয়া যাক পি। ওকে, এখন ধরো এইরকম এটা আর রেডিয়াস, এইখানে গরু আছে, তাহলে সে কত দূর পর্যন্ত ঘাস খেতে পারবে? এরকম ধরো রাউন্ড, সরি হয়নি আচ্ছা আর একটু ছোট করে নিই তাহলে হবে। ধরো এইরকম একটা সার্কেল, তার মাঝখানে পি, এখান থেকে এইটুকু হচ্ছে যদি আর হয়, তাহলে এর ভিতরে অংশটুকু ঘাস খেতে পারবে, তাই না? তো কোনো একটা পয়েন্ট পি এর নেইবারহুড বলতে সে পয়েন্টকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের ভিতরে যত পয়েন্ট থাকবে তার যে কালেকশন, সেটাকে বলা হচ্ছে তোমার নেইবারহুড। ধরো এই পি দিলাম, এটা এক্স, আমার একটা ডি আছে, ডি মানে হচ্ছে যে কোনো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি বের করতে পারি। তা আমি সেই সকল পয়েন্টকে নিব যাদের দূরত্ব পি থেকে, যাদের দূরত্ব হবে আর এর চাইতে কম। তাহলে ধরো এরকম ডট ডট দিয়ে দেওয়াই ভালো। সার্কেল হলো না তো, যাই হোক আর ব্যাসার্ধের একটা সার্কেল যদি নিই, তাহলে এই বাউন্ডারি বাদে এর ভিতরে যারা আছে এই সব পয়েন্ট নিয়েই এটা হচ্ছে নেইবারহুড। লিমিট পয়েন্ট যখন আমরা ডিফাইন করি তখন এই নেইবারহুডের মধ্যে থেকে পিটাকে বাদ দিই, তখন এটা বলতে পারো যে একটা ডিস্ক আর কি, ওপেন ডিস্ক। ডিস্ক মানে কি, রুটিও মনে করতে পারো, একটা রুটি, কিন্তু রুটির যে বাউন্ডারি কিনারটা, এই কিনারটা বাদ দিয়ে ভিতরের অংশগুলো নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার নেইবারহুড। আর নেইবারহুড থেকে পি পয়েন্টটা যদি বাদ দিয়ে দিই, মাঝখানে ছিদ্র করে দিই আর কি, পি পয়েন্টটা বাদ মানে কি সেন্টারে ছিদ্র, পি পয়েন্ট নাই, তাহলে এটা বলতে পারো যে ডিলেটেড নেইবারহুড বলা হয় আর কি। হ্যাঁ, পি পয়েন্ট বাদে। তো নেইবারহুডটা বুঝতে পারলাম কিনা, এটা যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে কি হবে, কোন কোন পয়েন্ট গুলো আসবে? আমরা নেইবারহুডের জন্য এরকম এন কথাটা ব্যবহার করি, ব্যাসার্ধর জন্য এরকম আরটা নিচে দিই, আর যে পয়েন্ট এর নেইবারহুড নিচ্ছি তাকে মাঝখানে এইভাবে দিই, এন আর পি বলি। তাহলে পি পয়েন্টের আর ব্যাসার্ধের নেইবারহুড, এটা মানে হচ্ছে যে সেই সকল পয়েন্ট আমি নিব কিউ, কোথাকার ভিতর থেকে, এক্স এর ভিতর থেকে, কি হবে, যাদের দূরত্ব এই পি থেকে যাদের দূরত্ব কি হবে, আর এর চাইতে কম হবে, মানে আর এর চাইতে কম হবে সেই সকল কিউ এর সেট। তাহলে পি থেকে পি এর দূরত্ব কত? 0, তাহলে পিও থাকবে ওর মধ্যে।
এবং সেই সকল পয়েন্ট থাকবে যাদের দূরত্ব এই আর এর চাইতে কম। তার মানে বোঝা যাচ্ছে যে বাউন্ডারি লাইন বাদে এর ভিতরে যারা থাকবে সব পয়েন্টের কালেকশনটাই হচ্ছে আমার এই এনআরপি। অনেক সময় এনআরপি না দিয়ে এটাকে ধরো, এটার জেনারেল নাম হচ্ছে ওপেন স্ফিয়ার বলা হয়। টপোলজিক্যাল স্পেস যখন পড়বা তখন এটাকে ওপেন বল বলা হবে বা ওপেন স্ফিয়ার বলা হবে। হ্যাঁ, স্ফিয়ার মানে ডাইমেনশন যত চেঞ্জ হবে, ধরো আমরা ধরো যখন রিয়েল লাইনের উপরে আছি, যে রিয়েল লাইনের উপর, তখন আমরা ধরো পি পয়েন্ট যদি নিই, এখান থেকে আর ব্যাসার্ধ বলতে এইদিকে আর এইদিকে আর, তার মানে পি প্লাস আর আর পি মাইনাস আর, পি মাইনাস আর আর হচ্ছে পি প্লাস আর। এই অংশটুকুর ভিতরে যে মানে পি প্লাস আর আর পি মাইনাস আর বাদে ভিতরের যে অংশটুকু, যে ওপেন ইন্টারভ্যাল আর কি, হ্যাঁ, সেইটাকে আমরা বলি পি এর নেইবারহুড। যখন আর টু তে যাই তখন এইরকম সার্কেল, আর থ্রি তে গেলে কি হবে, একটা স্ফিয়ার হবে। আর4 আর5 আর6 যাইনি না কেন, ওইটাকে আমরা এন ডাইমেনশনাল বল বা স্ফিয়ার নামে ডাকি। তো আমরা যখন মেট্রিক স্পেস পড়ছি তখন এরকম এনআরপি তে নেইবারহুড বলবো আর কি, কিন্তু এটার জেনারেল নাম কিন্তু ওপেন বল বা ওপেন স্ফিয়ার। এটা ক্লোজড করে দেওয়া যায়, ক্লোজড নেইবারহুড। হ্যাঁ, তখন ওটা নেইবারহুড থাকবে না, নাম হবে ক্লোজড নেইবারহুড। যদি আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি, ইকুয়াল চিহ্ন ব্যবহার করার অর্থ যে এই দাগের উপরে, বাউন্ডারি লাইনের উপর যারা আছে তাদেরকেও আমি যদি সেটের মধ্যে ঢুকিয়ে নিই তাহলে সেটা হচ্ছে ক্লোজড স্ফিয়ার। হ্যাঁ, যেমন ধরো সেক্ষেত্রে এটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল হয়ে যাবে। ওকে, তো আমি আবার আমার নোটে ফেরত যাই। তাহলে দেখো এবার আমরা বোঝার চেষ্টা করি নেইবারহুড। এটা মানে ভালো মতো মাথায় না ঢুকলে পরবর্তীতে আমার সব জায়গাতেই প্রবলেম হয়। তাহলে নেইবারহুডের আরো নাম আছে, যেটা আমরা বলি ওপেন বল অথবা ওপেন স্ফিয়ার, এটাও বলে ডাকা হয়, কিন্তু আমরা এই কোর্সে নেইবারহুড নামেই ডাকবো। আর একটা বিষয় যে আমি নেইবারহুডকে সবসময় এই নেইবারহুড পুরোটা দিয়েই লিখি আর কি। তো তোমরা যদি চাও তাহলে এটাকে শর্ট ফর্মেও লিখতে পারো অনেক সময়, যে নেইবারহুডকে আমরা চাইলে এরকম শর্ট ফর্মে এন বি ডি এরকমও লেখা হয়। এনবিডি মানে হচ্ছে বুঝে নিব যে নেইবারহুড। হ্যাঁ, যদি আমি কোথাও ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। কোথাও যদি এনবিডি দেওয়া থাকে তাহলে বুঝবা যে আসলে নেইবারহুডের কথা বলা হচ্ছে। নেইবারহুডকে মেট্রিক স্পেসে অনেক জায়গায় অনেক থিওরেমে ব্যবহার করতে হবে। তো নেইবারহুড জিনিসটা কি, তাহলে ধরা যাক এক্স একটা মেট্রিক স্পেস, যার যে মেট্রিকটার নাম হচ্ছে তোমার ডি। হ্যাঁ, এক্স এর উপর যে মেট্রিকটা আছে সেটার নাম হচ্ছে ডি, এবং আমরা ধরে নিলাম যে একটা পয়েন্ট পি, স্মল পি আর কি, এক্স এর একটা পয়েন্ট আর কি। তো আমরা ওই পয়েন্টে নেইবারহুড বলি। যেমন আমাদের, আমি যদি বলি তাহলে আমার প্রতিবেশী, তাহলে আমার আশপাশে যারা আছে আর কি। তো নেইবারহুডের রেডিয়াস যত বাড়াতে থাকবো তত এটা বড় হতে থাকবে আর কি। মেট্রিক স্পেস যেটা, সেটা যদি হোল ইউনিভার্স মনে করি ধরো, তাহলে আমার নেইবারহুড, আমি যদি ধরো 1 কিলোমিটার নেইবারহুড বলি, তাহলে দেখা যাচ্ছে যে আমি থাকি অক্ট্রয় মোড়ে, এদিকে তালাইমারি থেকে আরেকটু সামনে দিকে যাবে, নদীর দিকে কিছুটা যাবে, গোল আমাকে কেন্দ্র করে রাউন্ড সার্কেল যদি আঁকি, তাহলে ধরো 2 বা 1 কিলোমিটার ব্যাসার্ধের ভিতরে যারা যারা পড়বে সবাই আমার নেইবারহুড। এরকম ভাবে পুরো বাংলাদেশ আমার নেইবারহুড হতে পারে ব্যাসার্ধের উপর নির্ভর করে। এইভাবে ধরো পুরো পৃথিবী আমার নেইবারহুড হতে পারে। যদি আরো ব্যাসার্ধ বাড়াই দিই তাহলে দেখা যাচ্ছে পুরো সৌরজগৎ আমার নেইবারহুড। আরো বড় করে দিলাম তাহলে লোকাল ক্লাস্টার বা মহাবিশ্ব। এইভাবে রেডিয়াস বাড়াতে থাকলে নেইবারহুডটা বড় হতে থাকবে। আর আরেকটা বিষয় আছে, তুমি কোনটাকে তোমার মেট্রিক স্পেস হিসেবে ধরছো সেটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কত বড় তোমার সেই মেট্রিক স্পেসটা। তো এখন আমরা ফর্মালি সংজ্ঞাটা কিভাবে লিখবো? তাহলে এক্স হচ্ছে আমাদের একটা মেট্রিক স্পেস আর পি হচ্ছে তার একটা পয়েন্ট। এখন যদি আমরা একটা পজিটিভ নাম্বার, রিয়েল নাম্বার আর কি, আর নিই, তাহলে এই সেট এন আর পি এরকম ভাবে, অনেক সময় শুধু এন দিলেও প্রকাশ করা যায়। এন আর পি দিলে একদম স্পেসিফিক ভাবে বোঝা যায় যে পিটা হচ্ছে সেন্টার আর আরটা হচ্ছে রেডিয়াস। তো এটা হচ্ছে সেই সেট যে এর ভিতরে সেই সকল এক্স থাকবে এই মেট্রিক স্পেসের যাদের দূরত্ব পি থেকে
হ্যাঁ, পি থেকে যাদের দূরত্ব আর এর চাইতে কম, তার মানে যে সেই সকল আমি এক্স নিলাম এক্স এর সাচ দ্যাট ডি এক্স পি লেস দেন আর, মানে স্ট্রিক্টলি আর এর চাইতে যাদের দূরত্ব পি থেকে আর এর চাইতে কম হবে, তাহলে সেইটাকেই আমরা বলবো, সেই সেটটাকে বলবো আমরা যে নেইবারহুড অফ পি। তো এটা ভিজুয়ালাইজ করার জন্য আমরা সবসময় মেট্রিক স্পেসটা কল্পনা করব যে একটা R2, হ্যাঁ, R2 স্পেসের একটা, ধরো কোন একটা সাবসেট, আর ডিস্টেন্স এরকম দিয়ে আমরা এটা দিয়ে বুঝতে পারবো যে একটা সার্কেলের মতো আর কি। হ্যাঁ, সার্কেলের বাউন্ডারি বাদে তার ভিতরের পয়েন্টগুলো আমার আছে এক একটা করে। নেইবারহুড মানে হচ্ছে যত বড় ব্যাসার্ধ করব সার্কেলটা তত বড় হবে আর কি। হ্যাঁ, তাহলে এই সেটটাকেই আমরা বলছি ইজ কল্ড দ্য নেইবারহুড অফ পি উইথ রেডিয়াস আর। আর রেডিয়াস বিশিষ্ট নেইবারহুড কার? পি এর। তো যদি এখন ধরা যায় যে ডিটা হচ্ছে ইউজুয়াল মেট্রিক অন আর, আর এর উপরে ইউজুয়াল মেট্রিক, তাহলে এন আর পিটা কেমন হবে? এন আর পিটা ধরো পি পয়েন্টের আর ব্যাসার্ধের নেইবারহুডটা কেমন হবে? এখানে সংজ্ঞা অনুসারে ইউজুয়াল ম্যাট্রিকটা আমরা এরকম অ্যাবসলিউট ভ্যালু দিয়ে ডিফাইন করেছিলাম, তাহলে ডি এক্স পি মানে হচ্ছে এক্স মাইনাস পি, হ্যাঁ, তার অ্যাবসলিউট ভ্যালু লেস দেন আর। তো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? এটাকে ভাঙলে এরকম মাইনাস আর লেস দেন এক্স মাইনাস পি লেস দেন আর হয়। তা এখন আমরা যদি সব জায়গায় পি যোগ করে দিই তাহলে পি মাইনাস আর লেস দেন এক্স লেস দেন পি প্লাস আর। তাই এইটাকে যদি আমরা ইন্টারভ্যাল ফরম্যাটে লিখি তাহলে কি হয়? এটা আসলে পি মাইনাস আর থেকে পি প্লাস আর পর্যন্ত ওপেন ইন্টারভ্যাল। তাহলে ইউজুয়াল মেট্রিক যদি বিবেচনা করি, তার ইউজুয়াল মেট্রিকটা কি ছিল? ইউজুয়াল মেট্রিকটা যারা ক্লাস করেছিল আগত তারা জানো যে এরকম ডি অফ এক্স ওয়াই টা আমরা বলছিলাম এরকম অ্যাবসলিউট ভ্যালু এক্স মাইনাস ওয়াই, ডি অফ এক্স ওয়াই অবভিয়াসলি এটা মানে এক্স আর ওয়াই এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে তোমার তাদের মধ্যে অ্যাবসলিউট ভ্যালু ছিল, ডিস্টেন্সের মানে তফাতের অ্যাবসলিউট ভ্যালু, ওইটাকে আমরা বলছিলাম ইউজুয়াল মেট্রিক অন আর। তাহলে কোন একটা পয়েন্ট এর নেইবারহুড রিয়েল নাম্বারে আমরা বুঝবো এটা একটা ইন্টারভ্যাল যার কেন্দ্রবিন্দুতে ওই পয়েন্টটা আছে, আর ইন্টারভ্যালের তার বামে এবং ডানে আর দূরত্ব পর্যন্ত পয়েন্টগুলো আমরা নিব। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, নাকি ঘুমিয়ে গেছো? আমার গলাটা যদিও ভারী হয়ে আছে একটু। তাহলে আমরা দেখলাম ইউজুয়াল মেট্রিকের রেসপেক্টে পি পয়েন্টের যে নেইবারহুড হবে এরকম হচ্ছে পি মাইনাস আর থেকে পি প্লাস আর পর্যন্ত যে ওপেন ইন্টারভ্যালটা সেইটা হবে আর এই আমাদের নেইবারহুড। এবার আর টু তে যদি বিবেচনা করি, আর টু তে আমরা দুই তিনটা মেট্রিক ডিফাইন করেছিলাম। একটা ডিফাইন করেছিলাম এরকম যে আমরা যে ডিস্টেন্সের সূত্র জানি সেটা অনুযায়ী, যে আমরা জ্যামিতিতে যেটা পড়ে আসছি ইন্টারমিডিয়েটে বা ধরো ফার্স্ট ইয়ারে, যে এক্স আর ওয়াই যদি এরকম দুটো বিন্দু হয় তাদের মধ্যবর্তী দূরত্বটা এরকম হয় রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। ঠিক আছে, সেটা যদি হয় এটাও ইউজুয়াল মেট্রিক অন আর টু বলি, বা এটাকে ইউক্লিডিয়ান মেট্রিক বলা হয়। ঠিক আছে, আর এই যে ম্যাক্স দিয়ে যেটা ডিফাইন করা হয় দুজনের মধ্যে যেটা বড় সেটা আমরা দেখেছিলাম গতদিন। তো এইটাকে বলা হয় তোমার ওয়ান ম্যাট্রিক। হ্যাঁ, বা এটা তোমার হচ্ছে আর দ্বিতীয় যে ম্যাট্রিক, এই ম্যাট্রিকটাকে আমরা বলি ট্যাক্সি ক্যাব ম্যাট্রিক। আমরা দেখিয়েছিলাম যে আসলে চেহারাটা কিছুটা ট্যাক্সি ক্যাবের মতো আসে আর কি। হ্যাঁ, তো এই তিনটা মেট্রিকের রেসপেক্টে নেইবারহুড গুলো কেমন হবে সেগুলো আমি পাওয়ার পয়েন্টে একটু দেখিয়েছিলাম, এখন একটু ক্লিয়ার করে দিব আর কি।
ধরো আর ব্যাসার্ধ, একটু আগে যেটা আমরা গরু নিয়ে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ধরা যাক যে পি হচ্ছে আমার 0 0 মানে কেন্দ্র, আর টুর সেন্টার আর কি, আর আর হচ্ছে 1, তাহলে এই 1 ব্যাসার্ধের এন আর পি মানে N10 আর কি। হ্যাঁ, সেইটা আসলে কিরকম হবে এই D1 D2 জন্য, কিরকম চেহারা আসবে যদি ডি বিবেচনা করি। ডি মানে কি, যে আমরা যে দূরত্ব বুঝি সেই দূরত্ব অনুযায়ী কি হয়, 0 থেকে আর ব্যাসার্ধের যদি আমরা একটা সার্কেল আঁকি, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর কি, আর বলতে এখানে আমাদের 1, তাহলে এই 0 কে কেন্দ্র করে 1 ব্যাসার্ধের যদি একটা সার্কেল আঁকি, তাহলে সার্কেলের বাউন্ডারি পয়েন্ট বাদে ভিতরে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলোর কালেকশনটাই হচ্ছে আমার নেইবারহুড অফ 0 উইথ রেডিয়াস 1। এখন যদি মেট্রিক এইটা বিবেচনা করি, এটা মানে হচ্ছে এই ভুজদ্বয়ের অন্তর বা কোটিদ্বয়ের যে অন্তর আছে, এই অন্তর দুটোর মধ্যে যেটা বড় সবচাইতে, সেই ডিস্টেন্সটা দিয়ে যদি আমি মেট্রিক ডিফাইন করি, সেই ক্ষেত্রে আমার সেই নেইবারহুডটা বা সার্কেলটা দেখতে কেমন দেখাবে, সেটা কিন্তু এইরকম হবে, এরকম 4 কোণার দেখাবে। কেন কেন কি, যে দেখো এখানে আমাদের যে D1 যে মেট্রিকটা আছে ধরো যে মেট্রিকের মান হয় এটা আসবে অথবা এটা আসবে, ঠিক আছে। তাহলে মেট্রিকের মান কি কি আসতে পারে, যে আমার যে ডি অফ xy-টা, হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম হতে হবে আমার 1, তার মানে এটা বা এটা সর্বোচ্চ হতে পারে 1, ঠিক আছে। 1 বা এই তফাৎটা 1 হোক আর -1 হোক, যেহেতু অ্যাবসলিউট ভ্যালু দেয়া আছে, তাহলে এই দুজনের তফাৎ, ভুজদ্বয়ের তফাৎ বা কোটিদ্বয়ের তফাৎ সর্বোচ্চ কত আসতে পারবে, 1। 1 এর চাইতে ছোট যেগুলো, সেইগুলোর কালেকশনটা হচ্ছে যে আমার সেই নেইবারহুডটা। তো এখন ধরো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই 0 0 থেকে ধরো কোন কোন পয়েন্টের দূরত্ব আমার কি বলবো, যে ধরো তফাৎ আমি নিব, যে তফাৎটা দুজনের ভিতরে ম্যাক্সিমাম যেটা, সেটা সর্বোচ্চ 1 আসতে পারে। তো বোঝা যাচ্ছে যে ধরো 0 0 আর এই পয়েন্টটা যদি আমরা বিবেচনা করি -1 1, তাহলে 0 -1 এর অ্যাবসলিউট ভ্যালু 1, 0 1 মানে 0 -1 আর 0 +1, তাহলে দুটোই একটা 1 আর একটা -1, তাদের অ্যাবসলিউট ভ্যালু নিলে দুটোই 1, তাহলে দুটোই ম্যাক্সিমাম, মানে তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে যে আমার মেট্রিকটা হচ্ছে কত, 1। এর চাইতে ছোট যদি নিই 0.99 বা ধরো -99, -0.9 +0.9 এরকম, তাহলে এগুলোর ডিসটেন্সটা অবশ্যই 1 এর চাইতে ছোট হবে। এখন এর বাইরে যদি কিছু নেওয়া হয়, এর বাইরে যদি নিয়ে নিই, তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামটা 1 এর চাইতে অবশ্যই বড় হয়ে যাবে। আর যেহেতু সেন্টারটা 0, সুতরাং জাস্ট খালি এই ভুজ আর কোটির অ্যাবসলিউট ভ্যালু নিয়ে তুমি বিবেচনা করতে পারো। তাহলে অ্যাবসলিউট ভ্যালুটা যেখানে দুটোর অ্যাবসলিউট ভ্যালু ম্যাক্সিমাম 1 হতে পারে বা 1 এর চাইতে ছোট, সেই সব পয়েন্টের যে কালেকশন, সেটাই হবে আমাদের নেইবারহুড। তো এখন ধরো যে যে কোনো এইখানকার পয়েন্টটা যদি বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে বা এই লাইন বরাবর যারা আছে তাদের তোমার কোটি যেটা, সেটা সবসময় 1, ঠিক আছে। আর ভুজটা কি হবে, ভুজটার দিকে আবার লক্ষ্য রাখতে হবে, যেন এটা কোটিটা যেহেতু সবসময় 1, ভুজটা যাতে ভুজটার অ্যাবসলিউট ভ্যালু যাতে 1 এর চাইতে বড় না হয়ে যায়, সেই খেয়ালটা রাখতে হবে। যেহেতু অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, তাহলে কি হবে, -1 থেকে আমি +1 পর্যন্ত ভ্যারি করতে পারবো। একইভাবে এই লাইনটাতে আমার হচ্ছে ভুজ হচ্ছে 1, তাহলে আমাকে খেয়াল করতে হবে যে কোটিটার মান যাতে সর্বোচ্চ তোমার +1 থেকে সর্বনিম্ন -1 এই রেঞ্জের মধ্যে থাকে। এর চাইতে যদি বাইরে চলে যায় 1.1 হয়ে যায়, তাহলে কিন্তু ম্যাক্সিমামটা 1.1 চলে আসবে। কিন্তু আমার আমি যে রেডিয়াস দিয়েছি সেটা হচ্ছে 1, তাহলে 1 এর বাইরের পয়েন্টগুলো আমি নিতে পারবো না। একইভাবে এই লাইন বরাবর যদি আমরা বিবেচনা করি, এই লাইন বরাবর হচ্ছে তোমার ভুজের
সরি কোটির অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে আমাদের 1, যেহেতু এটা -1 তাহলে অ্যাবসলিউট ভ্যালু নিলে কত হবে, +1 হবে। তো এই লাইন বরাবর আমি কত দূর পর্যন্ত ভ্যারি করতে পারবো, -1 থেকে +1 পর্যন্ত, এই দিকেও তাই। তাহলে যে নেইবারহুডটা পাওয়া যাচ্ছে এটা এরকম 4 কোণ আকার একটা পাওয়া যাচ্ছে আর কি। এখন এর বাইরে যদি কোথাও আমি নিতে চাই, নিলে এটা অনেক চাইতে বড় হয়ে যাবে দেখবো, হ্যাঁ, আর ভিতরের গুলো সব অনেক চাইতে ছোট হবে। তাহলে এই বাউন্ডারি লাইনের ভিতরে যত পয়েন্ট আছে তার কালেকশনটা হচ্ছে D1 এর রেসপেক্টে আমাদের নেইবারহুড। আবার D2টা কি বলা হয়েছে, যে এই দুজনের যে তফাৎ হবে সে তফাৎটার আবার যোগফল, মানে কোটিদ্বয়ের অন্তর আর ভুজদ্বয়ের অন্তর, তাদের অ্যাবসলিউট ভ্যালু নিব, নেয়ার পর যোগ করে যাতে তোমার 1 হয়। তাহলে আমার খেয়াল রাখতে হবে যে লিনিয়ার কম্বিনেশন, যাই হোক লিনিয়ার কম্বিনেশন একটু কঠিন হয়ে যায়, যে ভুজ আর কোটি এই দুটোর যোগ করে যোগফলটা যাতে মানে সর্বোচ্চ 1 হয় বা 1 এর চাইতে ছোট, বাউন্ডারি লাইনটা পেতে হলে কি হতে হবে, তাহলে সেই সব পয়েন্ট নিতে হবে যে পয়েন্ট বরাবর ভুজ কোটি যোগ করলে সর্বোচ্চ 1 হতে পারে। যেমন এখানে এই পয়েন্টটা যদি বিবেচনা করি, তাহলে ভুজ এর অ্যাবসলিউট ভ্যালু আর কোটির অ্যাবসলিউট ভ্যালু এই দুটো যদি যোগ করে দিই 1 + 1 2 হয়ে যাবে, কিন্তু আমার রেডিয়াসটা দেওয়া আছে 1, তাহলে কারা কারা আসতে পারবে এর ভিতরে, তাহলে সেই লাইনটা আমি নিব যে লাইন বরাবর ভুজ আর কোটি যোগ করলে সবসময় কি হয়, সবসময় 1 হয়। যেমন এটা ধরো -1 1, এই -1 1 আর 0 1 এই লাইনের উপরে যে কোনো যদি পয়েন্ট নিই, ধরো এটা কি আসবে, এটা আসবে ধরো -0.5, এই মাঝামাঝি যেটা আসবে -0.5 আর 0.5 দুটোকে যোগ করলে 1 হয়। তারপর এই লাইন বরাবর যে পয়েন্টগুলো আছে তাদের ভুজ কোটির যোগফল 1, এই লাইন বরাবর মানে ভুজ কোটির অ্যাবসলিউট ভ্যালুর যোগফল 1, এই লাইন বরাবর যারা আছে তাদের ভুজ আর কোটির অ্যাবসলিউট ভ্যালুর যোগফল 1, এই লাইন বরাবরও তাই, আবার এই লাইন বরাবরও তাই। তাহলে এই লাইন বাদে এর ভিতরের যেসব পয়েন্ট তার কালেকশনটা হবে আমাদের এই D2 মেট্রিকের রেসপেক্টে আমাদের একটা নেইবারহুড। এখন এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হলো কিনা আমি জানি না, একটু তোমরা আবার নিজেরা দেখলে পারেই আশা করি আর একটু পরিষ্কার হবে। তো এখন স্যার সি নাম্বারটা রাখবো একটু বলেন। হ্যাঁ ওকে, তাহলে বি নাম্বারটা তো বুঝতে পেরেছো তাই না? তাহলে সি নাম্বারটা আরেকবার একটু, সি নম্বরটা হচ্ছে আমাদের মেট্রিকটা দেওয়া আছে যে এই ভুজদ্বয়ের যে অন্তর প্লাস কোটিদ্বয়ের যে অন্তর তার হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, নিয়ে যোগ করতে হবে। তা আমাদের এখানে যে নেইবারহুডটা নিতে যাচ্ছি সেই নেইবারহুডটা হচ্ছে ডিসটেন্সটা সর্বোচ্চ হতে পারবে কত, 1 বা 1 এর ভিতরে যে নেইবারহুডের সংজ্ঞা সেটা আরটা দিয়েছি আমি, ব্যাসার্ধটা দিয়েছি 1, আর মেট্রিকটা আমার দেওয়া আছে যে ধরো আমি এটা একটু হোয়াইট বোর্ডে লিখি তাহলে বেশি পরিষ্কার হবে আশা করি। আমার মেট্রিক যেটা দেওয়া আছে যে DXY এটা সমান দেওয়া আছে ধরো এরকম x1 - x2 প্লাস y1 - y2, এই দুটোর যোগফল, যেখানে কিনা এক্সটা এরকম একটা অর্ডার পেয়ার x1 y1 আর ওয়াইটা ধরো x2 y2, তার মানে এই ভুজদ্বয়ের তফাৎ দিয়েছি তার অ্যাবসলিউট ভ্যালু, কোটিদ্বয়ের তফাৎ দিয়েছি তার অ্যাবসলিউট ভ্যালু। আমি যেটা নোটে লিখে রেখেছি সেটা এরকম দেওয়া আছে যে x1 - y1 যোগ x2 - y2 তো কনফিউজ হওয়ার কিছু নেই, ওখানে এক্সটা ধরা আছে ধরো এরকম ভাবে ধরেছি যে x1 x2, স্যার ওগুলো বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আর ওয়াইটা হচ্ছে y1 y2। ওকে, আসলে তোমার হচ্ছে কম্পোনেন্ট ওয়াইজ বিয়োগ করে তার অ্যাবসলিউট ভ্যালু। তাহলে মেট্রিকটা মানে আমরা কি পাচ্ছি, এখন ধরো আমি এই 0
এই এই দুজনের মধ্যে এই x1 y1 আর x2 y2 এর মধ্যে একজন, মানে ধরো x যদি বলি, সেই x ফিক্স করা আছে যেটা 0 0, একটা হচ্ছে 0 0। তো ডিসটেন্সটা আরেকটা আমার ফ্রি আছে, আরেকটা ফ্রি আছে। ধরো যে এরকম x y ধরো একটা পয়েন্ট, আর এই 0 0 এই দুটো আমার পয়েন্ট দেয়া আছে। তো আমাকে এমন ভাবে পয়েন্টটার মানে আমি সিলেক্ট করব যাতে ধরো 0 মাইনাস এক্স বা এক্স মাইনাস 0 এর অ্যাবসলিউট ভ্যালু যোগ 0 মাইনাস ওয়াই এটার অ্যাবসলিউট ভ্যালু, এই দুটো যোগ করলে যোগফলটা যাতে 1 হয়। তাহলে যেখানে 1 হবে সেটা হচ্ছে আমার বাউন্ডারি লাইন। তার মানে কি আসলে যে এই যে পয়েন্টটা, সে পয়েন্টের ধরো যদি মনে করি যে এক্স এর অ্যাবসলিউট ভ্যালু যোগ ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু, এই দুটো যোগ করে যাতে আমার সর্বোচ্চ 1 আসে। তাহলে আমরা এখন যদি ফিগার আঁকি, এটা আমার 0 0, তাই না? তাহলে আমাকে ভুজ আর কোটির যোগফল হতে হবে 1। তো এখানে যদি আমি একটা পয়েন্ট নিই, তাহলে তো ধরো তোমার এটার হচ্ছে ভুজ 1 আর কোটি 0, তাহলে এই দুজনের যোগফল কত হবে? ভুজের অ্যাবসলিউট ভ্যালু যোগ কোটির অ্যাবসলিউট ভ্যালু সমান 1 আসবে। তাহলে এই পয়েন্টটা একটা কিন্তু বাউন্ডারির উপরে পয়েন্ট আছে। একইভাবে এদিকে আমরা যদি বিবেচনা করি -1 0, এটা ভুজের অ্যাবসলিউট ভ্যালু 1, কোটির অ্যাবসলিউট ভ্যালু 0, তাদের যোগ করলে 1 আসে। এটা যেমন ধরো 0 -1, এটা যেমন ধরো 0 1, এই চারটা পয়েন্ট তো আছেই। এখন খেয়াল করে দেখো, এখানে একটা পয়েন্ট আছে কিন্তু 5 5 0.5 0.5, বা এই লাইন দিয়ে যদি যাই, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত বলো দেখি? এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিরকম? 0 1 1 0 বিন্দু দিয়ে যায় এরকম সরলরেখার সমীকরণ স্যার x2 - x1 divided by x1 - x2 equal y2 - y divided by y1 - y। 0 -1 সমান y -1 divided by 1 -0। তার মানে কি পাচ্ছি আমরা? দেখো তো খেয়াল করে, -x is equal to হচ্ছে y -1, বা হচ্ছে x plus y is equal to কত? 1। তার মানে হচ্ছে x এর মান আর y এর মান যাই বসায় না কেন এই লাইনের উপরে, x আর y যোগ করলে সবসময় কত হবে? 1 হবে, তাই না? এই লাইনের উপরে ভুজ আর কোটির যোগফল সবসময় 1। এই লাইনও যদি বিবেচনা করি, এই লাইনের সমীকরণ কি হবে? এই লাইনের সমীকরণ, তাহলে এই চারটা লাইনের সমীকরণ দেখবা যে ভুজ আর কোটির যদি যোগফল করি, মানে অ্যাবসলিউট ভ্যালুর যোগফল করি, তাহলে সবসময় সেটা 1 হয়। তাই এই লাইনগুলো হবে আমার বাউন্ডারি, আর তার ভিতরের পয়েন্টগুলো হচ্ছে যে আমার নেইবারহুডের পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছো। এবার নিজে নিজে একটু দেখবা, তাহলে বুঝতে পারবা। তাহলে এই যে আমার এখানে 3 রকম R2 তে আমি নেইবারহুড দিয়েছি, এখানে তোমাদের জাস্ট খালি পরিষ্কার হওয়ার জন্য আর কি, হ্যাঁ, যে মেট্রিকের উপরে কিন্তু নেইবারহুডের শেপ গুলো বা চেহারাগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, সম্ভবত ফাংশন স্পেসেও আমি নেইবারহুড দেখিয়েছিলাম, যে তোমার পাওয়ার পয়েন্টে গত লেকচার তোমরা দেখে নিও। ফাংশন স্পেসের নেইবারহুড গুলো কেমন হয় সেটা ওখানে দেখানো হয়েছে। এখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লিমিট পয়েন্ট। ইতিপূর্বে আমি বলতে গিয়ে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম, লিমিট পয়েন্ট ভালো করে তোমরা বলতে পারোনি আর কি। হ্যাঁ, তো লিমিট পয়েন্ট জিনিসটা বোঝাটা খুবই জরুরি।
কারণ এরপর যে টপোলজি পড়বা সেখানেও দেখা যাচ্ছে লিমিট পয়েন্ট লাগবে। আর সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট আর লিমিট পয়েন্ট এটা কিন্তু এক জিনিস না আর কি, আবার অনেক ক্ষেত্রে এক হয়ে যায়। হ্যাঁ, সেটাও একটা থিওরেম আছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো লিমিট পয়েন্ট হচ্ছে একটা বিশেষ ধরনের পয়েন্ট কার মেট্রিক স্পেসের বা টপোলজিক্যাল স্পেসের। তো মেট্রিক স্পেসে আমরা যেহেতু আছি, ধরা যাক এক্স ডি হচ্ছে আমার একটা মেট্রিক স্পেস, আর লিমিট পয়েন্ট কার হয়? কোন একটা সেটের হয়। লিমিট পয়েন্ট হবে কার? কোন একটা সেটের লিমিট পয়েন্ট আমি বিবেচনা করব। তো ধরা যাক এক্স ডি হচ্ছে একটা মেট্রিক স্পেস আর ই হচ্ছে একটা সাবসেট অফ এক্স। তাহলে ইটা কি? এক্স একটা মেট্রিক স্পেস, তার একটা সাবসেট হচ্ছে ই। এখন এ পয়েন্ট পি ইন এক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে করতে। হ্যাঁ, যে একটা পয়েন্ট কোথা থেকে নিব? সেই পয়েন্টটা এক্স থেকে। এক্স এর একটা পয়েন্টকে আমরা ই এর লিমিট পয়েন্ট বলবো। মানে যে লিমিট পয়েন্টটা নিচ্ছি সেই লিমিট পয়েন্টটা ই এর মধ্যে থাকতে পারে বা তার বাইরেও থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। লিমিট পয়েন্ট যেটা, সেইটা হচ্ছে লিমিট পয়েন্ট এমন এক ধরনের পয়েন্ট যেটা হচ্ছে কোনো সেটের গায়ে গায়ে লেগে থাকে আর কি। হ্যাঁ, ওকে ছাড়াতে চাইলেও ছাড়ানো যায় না সহজে। তো লিমিট পয়েন্ট হচ্ছে কোত্থেকে নিব আমি? এক্স থেকে। একটা পয়েন্ট এক্স এর একটা পয়েন্টকে আমরা ই এর লিমিট পয়েন্ট বলবো আর কি। ইন্টেরিয়র পয়েন্টের ক্ষেত্রে ইন্টেরিয়র মানে হচ্ছে ভিতরের পয়েন্ট। হ্যাঁ, লিমিট পয়েন্ট আর ইন্টেরিয়র পয়েন্ট এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। এই দুটো পয়েন্টের সাহায্যে ক্লোজ সেট আর ওপেন সেটের ডেফিনিশন দেওয়া হয়। আমরা যেমন রিয়েল লাইনে মানে ক্লোজড ইন্টারভ্যাল চিনতাম বা ওপেন ইন্টারভ্যাল চিনতাম, সেটারই জেনারেলাইজেশন মেট্রিক বা ডিসটেন্স দিয়ে আমরা ক্লোজ সেট ওপেন সেট ডিফাইন করব। সেই ক্লোজ সেট ওপেন সেট ডিফাইন করার জন্য ক্লোজ সেটের জন্য আমার লাগবে লিমিট পয়েন্ট, আর ওপেন সেটের জন্য লাগবে আমার হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। ইন্টেরিয়র পয়েন্টটা হচ্ছে সেই সেটের মধ্যে থেকে নেওয়া হয়। যখন ইন্টেরিয়র পয়েন্ট ডিফাইন করব তখন বলবো এ পয়েন্ট পি ইন ই, তাই বলবো ইন্টেরিয়র পয়েন্টের সময়। আর যখন লিমিট পয়েন্ট ডিফাইন করব তখন এ পয়েন্ট পি ইন এক্স। এটা গড়পড় করে দিও না কিন্তু। হ্যাঁ, তাহলে লিমিট পয়েন্ট যখন আমি সংজ্ঞায়িত করব পয়েন্টটা কোত্থেকে নিব? এক্স থেকে। আর যখন ইন্টেরিয়র পয়েন্ট ডিফাইন করব তখন পয়েন্টটা কোত্থেকে নিব? ই থেকে, ওই সাবসেট থেকে আর কি। হ্যাঁ, তাহলে একটা পয়েন্ট পি ইন এক্স, এক্স এর একটা পয়েন্টকে আমরা ই এর লিমিট পয়েন্ট করব, কল্ড এ লিমিট পয়েন্ট অফ ই ইফ এভরি নেইবারহুড এনআরপি অফ পি, পি এর প্রত্যেকটা নেইবারহুড বলতে কি বুঝলাম? যে ব্যাসার্ধটা আমি যাই খুশি নিতে পারি, যত বড় বা যত ছোট, যত রকম তোমার নেইবারহুড নেওয়া যাবে, মানে যত ক্ষুদ্রই নেইবারহুড নিই না কেন, প্রত্যেকটা নেইবারহুড বলছে এভরি নেইবারহুড এনআরপি অফ পি কন্টেন্স এ পয়েন্ট অফ ই, ই এর একটা পয়েন্ট কন্টেন করবে আদার দেন পি, মানে পি ছাড়াও ই এর অন্য একটা পয়েন্টকে কন্টেন করবে। দ্যাট ইজ ফর এনি আর গ্রেটার দেন 0, যে কোনো যদি আমরা এরকম রেডিয়াস নিই না কেন, সব রেডিয়াসের জন্যই বলা হচ্ছে যে এই এনআরপি থেকে পি, মানে যে একটু আগে যেটা আমি বললাম যে সেন্টারটা বাদ দিয়ে দেব, এনআরপি থেকে পি পয়েন্টটা বাদ দিলাম, মানে কি? যে নেইবারহুডের মাঝখানে যে সেন্টারটা, এটা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার ফুটা ডিস্ক মনে করতে পারো, যে মাঝখান ছিদ্র। হ্যাঁ, এরকম একটা ডিস্ক, সেই ডিস্কের সাথে ই কে ইন্টারসেক্ট করলে নন এমটি হতে হবে। ঠিক আছে, যদি প্রত্যেকটা ক্ষেত্রে এরকম তোমার নন এমটি হয় তাহলে সেই পয়েন্টটাকে আমরা বলবো লিমিট পয়েন্ট। এটা আমি অবশ্যই আরো ভালো করে এক্সপ্লেন করব। তো এর সাথে সাথে আরেকটা সেটের ডেফিনিশন আছে, যে তোমার লিমিট পয়েন্ট যতগুলো হবে ই এর, তার যে কালেকশন, সেই কালেকশনকে আমরা ডিরাইভ সেট বলে থাকি। একে ধরো ই এর উপর এরকম ড্যাশ ই প্রাইম, এটা কমপ্লিমেন্ট মনে করো না, ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু এরকম ড্যাশ দিলে ই এর কমপ্লিমেন্ট বোঝানো হতো, আমরা কমপ্লিমেন্টের জন্য সি ব্যবহার করব। ই এর পর ড্যাশ দেওয়া থাকলে বা ডি অফ ই লিখলে বোঝা যাবে যে ই এর ডিরাইভড সেট বলছে। ডিরাইভড সেটটা কি? ডিরাইভড সেটটা হচ্ছে সেট অফ অল লিমিট পয়েন্টস। তো এটা আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। ধরা যাক এক্স, এখানে আমি চিত্র রেখেছি, এক্সটা হচ্ছে আমার একটা মেট্রিক স্পেস, আর ই এই যে এরকম আঁকা বাঁকা একটা সেট নিয়েছি এরকম। হ্যাঁ, এইটা ধরা যাক ই। এখন একটা পয়েন্ট এক্স থেকে নিব, এক্স থেকে একটা পয়েন্ট ধরো এখানে পি নিয়েছি। এই পি কে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আমি একটা সার্কেল এঁকেছি, যে সার্কেলটা এটার সাথে ইন্টারসেকশন করলে এমটি হয়ে যাচ্ছে, তাহলে সরাসরি পি বাদ, ক্যান্সেল, পিটা লিমিট পয়েন্ট নয়। এখন ধরো যে পিটা যদি আমি এইখানে নিই, তাহলে এটাকে কেন্দ্র করে আমি যত ক্ষুদ্রই নেইবারহুড আঁকি না কেন, প্রত্যেকটা নেইবারহুডই দেখা যাচ্ছে ই এর পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট ই এর থাকবে এর ভিতরে, তাই না?
আচ্ছা, এই পয়েন্টটা যদি এই বাউন্ডারির উপরে নিই, ধরো ই এমন একটা সেট যে এই তার বাউন্ডারির উপরে এরকম আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম, তাহলে এই পয়েন্টকে কেন্দ্র করে যত ক্ষুদ্রই নেইবারহুড আঁকি না কেন, সে নেইবারহুড কিন্তু নেইবারহুডের অর্ধেকটা কিন্তু ই এর মধ্যে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে এই বাউন্ডারি লাইনের উপরে কোনো পয়েন্ট নিলে দেখা যাচ্ছে সেগুলোও লিমিট পয়েন্ট হবে, সেগুলো ওর ভিতরের পয়েন্ট হতে পারে নাও পারে, যদি ইটা এমন হয় যে বাউন্ডারিটা বাদ দিয়ে ধরা হয়েছে। হ্যাঁ, তবুও একে কেন্দ্র করে যত ক্ষুদ্রই নেইবারহুড নিই না কেন, সেই নেইবারহুডের মধ্যে এই ই এর পয়েন্ট চলেই আসবে। তাহলে এই লাইনটার উপরে যে কোনো পয়েন্ট নিলে পারে সেটা কিন্তু লিমিট পয়েন্ট হবে। হ্যাঁ, কিন্তু এর বাইরে যদি চলে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমি একটা ক্ষুদ্র নেইবারহুড রাখতে পারবো যেটা কিনা ওটাকে ইন্টারসেক্ট করছে না। হ্যাঁ, তাহলে সেরকম হলে সেটা লিমিট পয়েন্ট হবে না। আরো একটু ভালো করে যদি আমরা দেখি, ধরা যাক এইটা হচ্ছে আমার, মনে করলাম এটা হচ্ছে আমার সেই এক্স, আর এতে আমার একটা ডি আছে, ডিস্টেন্স ফাংশন। তো এর ভিতরে আমি যে কোনো একটা সেট নিলাম, ধরো ই একটা সেট নিয়ে নিলাম, এটার নাম হচ্ছে ই। বাইরে চলে ধরা যাক এটা একটা ই সেট নিলাম আমি। এই অতিরিক্ত অংশটুকু তোমরা আচ্ছা ই, তো এর ধরো এইখানে যদি একটা পয়েন্ট বিবেচনা করি, তাহলে একে কেন্দ্র করে এরকম নেইবারহুড রাখতে পারবো যেটা কিনা এটাকে কাট করছে না, তাই না? এটাকে কাট করছে না। আরো কাছাকাছিও যদি নিই তাহলে আমি ক্ষুদ্র নেইবারহুড রাখতে পারবো যেটা কিনা এটার সাথে ইন্টারসেক্ট করবে না। এর ভিতরে নিলে যত ক্ষুদ্র নেইবারহুড নিই না কেন সেটা ওকে কাট করবে। কাট করবে মানে ইন্টারসেকশনের ভিতরে ওর পয়েন্ট থাকবে। তো এটাকে কেন্দ্র করে আমি বড় নেইবারহুড নিলে কিন্তু কাট করতো, কিন্তু বিষয় এটা না, বলা হচ্ছে যত ক্ষুদ্রই নেইবারহুড নি না কেন সে এটাকে কাট করবে মানে ইন্টারসেক্ট করবে। প্রত্যেকটা নেইবারহুডের জন্য ইন্টারসেক্ট করতে হবে, তাহলে সে লিমিট পয়েন্ট হবে। এখন ধরো যদি বাউন্ডারি লাইনের উপর নেওয়া হয় তাহলে আমি যত ক্ষুদ্রই নি না কেন এই দিকের এই 50% এই সেন্টারটা বাদে এইটুকু কিন্তু এর ভিতর থেকে আসছে, তার মানে ইন্টারসেক্ট কিছুটা করছে, অর্ধেকটা ইন্টারসেক্ট করবে প্রত্যেকটা নেইবারহুডেরই আর কি। হ্যাঁ, ভিতরে নিলে তো কোনো কথাই নেই, উপরে নিলে তোমার হচ্ছে যে বাউন্ডারি উপরে নিলেও ইন্টারসেক্ট করবে, আর বাইরে নিলে হয়তো বা করবে না। হ্যাঁ, তো ফাইনাইট সেটের ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন, আমি পরে এটা তোমাদের ক্লিয়ার করব। তো লিমিট পয়েন্ট আমরা বুঝতে পারলাম আশা করি। তো লিমিট পয়েন্টের কালেকশনকে আমরা ডিরাইভ সেট বলি। হ্যাঁ, আর ধরো কোন একটা সেট যদি তার সব লিমিট পয়েন্টকেই কন্টেইন করে, যে লিমিট পয়েন্ট গুলো আছে মানে এই বাউন্ডারি লাইনের উপর ধরো বা ভিতরে সব যেসব ওর লিমিট পয়েন্ট হবে, সব লিমিট পয়েন্ট যদি ওর মধ্যে থাকে আর কি, লিমিট পয়েন্টের সেটটা মানে ডিরাইভ সেটটা যদি সে কন্টেইন করে তাহলে সেই সেটকে আমরা বলি ক্লোজ সেট। তাহলে কোন একটা মেট্রিক স্পেসের একটা সাবসেট ই একে ক্লোজড বলবো যদি সে তার সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে। তাই বলা আছে সাবসেট ই অফ এ মেট্রিক স্পেস এক্স ইজ কল্ড ক্লোজড ইফ ইট কন্টেইনস অল ইটস লিমিট পয়েন্টস। আর কোন একটা পয়েন্টকে আমরা ধরো এক্স একটা মেট্রিক স্পেস ই তার একটা সাবসেট, কোন একটা পয়েন্ট যদি ই এর লিমিট পয়েন্ট না হয় তাহলে সেই পয়েন্টটাকে আইসোলেটেড পয়েন্ট বলা হবে। কি বলা হবে? আইসোলেটেড পয়েন্ট। সে সংজ্ঞাটা দিয়েছি। আজকে এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি তোমাদের। আর